বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ। ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং আপনাদের দুজনকে সবাই যে খুব পছন্দ করে সেটি বলা যাবে না, সবাই যে আপনাদের কথা খুব পছন্দ করে সেটিও বলা যাবে না, বা আপনাদের রাজনীতিও যে পছন্দ করে সেটিও বলা যাবে না, এবং এটি বোধ করি আপনারা দুজনের কেউই আশাও করেন না, কারো ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। কিন্তু একথা সত্য, আমি নির্দ্বিধায় বলতে পারি যে গত 12 বছর ধরে এই অনুষ্ঠানটি করছি প্রতিদিন। বহু সময়ে, বহু ক্রান্তিকালে আপনারা দুজন নির্দ্বিধায় নিজের অবস্থানের বাইরে গিয়ে অনেক অনেক সত্য কথা বলেছেন, সাহস করে কথা বলেছেন। সো আজকে যে সময়টা কথা বলছি, বা পরিস্থিতি মোটামুটি শান্ত, একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তারপরও আমি আপনাদের সূচনায় 5 মিনিট করে দুজনকে দিতে চাই এমন কিছু কথা বলবার জন্য যেটি বাংলাদেশের রাজনীতির জন্য, সমাজের জন্য এই মুহূর্তে বলা খুব প্রয়োজন, কিন্তু অনেকেই বলে না, বা সবাই বলে না, বা খুব একটা সেসব কথাবার্তা শোনাও যায় না, কিন্তু বলা খুব প্রয়োজন। কাজী ফিরোজ রশিদ, আপনি যদি শুরু করেন। আসলে এটা ঠিক যে আমরা কিছু কথা অতীতে বলেছি, তখন বলার মতন অবস্থা ছিল সমাজে, এবং শোনারও প্রচুর লোক ছিল। এখন আমি কথা বললেও শোনার মতো সেই লোক নেই আর, কারণ মানুষ একটি পর্যায়ে যখন চলে যায় তখন অনেক কিছু শুনতে চায় না। আমি মেজর আখতারুজ্জামান যখন এখানে বসে সেই দিনগুলোতে অনেক কথা বলেছি, তখন মানুষ কিন্তু অধিক আগ্রহ শুনতো, এবং পরবর্তী সময় আমাদের সঙ্গে এটা নিয়ে কথা বলতো যে কি হচ্ছে, এবং কিছু কথা ঘটেও গেছে তখন। কিন্তু এখন কি সেই ধরনের কোনো কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না। এখন কি আছে? এখন আছে দেশে একটি শান্তি বিরাজ করতেছে, একটি নির্বাচিত সরকার আছে, এবং বিএনপি তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যায় নাই, না গিয়া বিরাট একটা আন্দোলন করছিল, আন্দোলনও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে এখন তারা নতুন করে যে কথাগুলো বলতেছে। গতকালকার সমস্ত পত্রিকায় লিড নিউজ হয়েছে যে খালেদা জিয়া এই সরকারের অধীনে, এমনকি শেখ হাসিনাকে সরকার প্রধান রেখেই নির্বাচনে যেতে তার কোনো বাধা নেই, শুধু উনি এইটা নিশ্চিত করতে চান যে নির্বাচনটা নিরপেক্ষ হবে। ক্ষমতা যে আসুক, এটা বিএনপির কাছে বড় কিছু নয়। এত ভালো কথা, এত সুন্দর কথা পেয়েছে মনে হয়েছে রাজনীতিতে, কিন্তু এই কথাগুলো কিন্তু এখনের নয়। কথাগুলো বলা উচিত ছিল ওই মুহূর্তে, যে মুহূর্তে জনগণ এই কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। বসন্তকালে কোকিল যখন ডাকে তখন সম্ভবত দেশের মানুষ মনে করে যে এখন বসন্ত এসে গেছে, এবং কোকিলের কুহু ধ্বনি সাংঘাতিক ভালো লাগে শুনতে তখন বসন্তকালে। কিন্তু আজকে শ্রাবণ মাসে যদি কোকিল ডাকে, তা মানুষ মনে করে যে এটা বোধহয় দেশে একটি অশনি সংকেত। হঠাৎ করে এখন কোকিল ডাকে কেন? কারণ সব সময় সব কথা কিন্তু মানুষ শুনতে চায় না, বা মানুষের কানে গেলে ওটা মনে হয় যে একটা অশনি সংকেত আসতেছে। আমি বলতে চাই যে এই জাতি অধীর আগ্রহে একটি মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল, যেদিন শেখ হাসিনা বলেছিলেন যে আসুন আমরা আপনার সাথে কথায় বসি, আপনি কোথায় বসতে চান, হরতালটা উড্ড করুন, হরতালটা আবার দিতে পারবেন, আপনাকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী দেবো এবং 5টা মন্ত্রিত্ব দেবো, খুব সম্ভব, এটা আমি যদি ভুল করে না থাকি। তারপর আসুন আমরা একটা নির্বাচন করি। উনি বলছেন কোনো কথাই আপনার সাথে না, আমি এক মুহূর্তের জন্য এই আন্দোলন থেকে দূরে যাব না, আমার হরতাল চলবে। আপনাকে আগে বলতে হবে যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু আপনি মেনে নিয়েছেন, তারপরে আমি কথাই বলবো। এখন কিন্তু ওই ইস্যু ওনার নাই। তা আমি আপনার কাছে নতুন করে আজকে এসে কি কথা বলবো জনগণ শুনতে চাই। ওই সময় যদি খালেদা জিয়া শুধু বলতে ঠিক আছে কোথায় আসতে হবে, আপনি হোটেল সোনাগে আসেন বা বঙ্গভবনে যান, ওটা তো সিম্বল অফ ইউনিটি, একটা সবাই একটা ইসের জায়গা বঙ্গভবনটা, আপনি ওখানে আসেন, আমি ওখানে যাচ্ছি। বঙ্গভবনটা হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে অভিভাবকের, রাষ্ট্রের যে দলেরই নির্বাচিত হোক, ওখানে গিয়ে আমরা কথা বলবো, আপনি কোন কোন মন্ত্রণালয় দেবেন, কিভাবে নির্বাচনটা হবে কথা বলি। এবং সেইটার জন্য আওয়ামী লীগ প্রস্তুত ছিল, কিন্তু উনি তা না করে এমন একটা বিশাল আন্দোলনের ডাক দিলেন, যে আন্দোলনে
বিএনপি কতটুকু সম্পৃক্ত ছিল জানি না, কারা অ্যাডভাইস করছেন ম্যাডামকে, কিন্তু এই দেশে তো এইটার জন্য পরবর্তী সময় কোনো জবাবদিহি করতে হয় না। ভুল দিকে যদি কোনো নেতাকে কেউ নিয়ে যায়, তার পরবর্তী সময় নেতাকে কিন্তু আর জবাবদিহি করতে হয় না, কেন তুমি আমাকে এই ভুল পথে নিলা, এটা কিন্তু কোনো জিজ্ঞেস করে না। আমি কতগুলি এক্সাম্পল আপনি দিয়ে দেখাবো যে কিভাবে সর্বনাশী করছে। অথচ বিএনপি একটা দল, আমরা জানি যে এই বিএনপি কোনো বোমা মানুষ মারবে না, এটা বিশ্বাস আমার ছিল দীর্ঘদিনে। জাতীয় শক্তি চেতনা তারা রাজনীতি করেন, তারা কেন মানুষকে বোমা মেরে হত্যা করবে? তারা তো জানে যে জাসদ দেশে হাজার হাজার আওয়ামী লীগের কর্মীদের গুলি করে মেরে আওয়ামী লীগে হটাতে পারে নাই, তাহলে সাধারণ লোককে মেরে কেন বিএনপি আওয়ামী লীগে হটাতে যাবে? কিন্তু কাজটা এটা হলো যে আন্দোলনটা ব্যর্থ হলো সম্পূর্ণভাবে, মানুষ থেকে ডিটাচড হয়ে গেল, এবং এত মামলা মোকদ্দমা বিএনপি জর্জরিত যে এখন বাধ্য হইয়া ম্যাডাম জিয়া এখন বলতে চাচ্ছেন যে আসুন আমরা একটা নির্বাচন করি, এই নির্বাচনে কি ক্ষমতা আসলে কোনো বড় কথা নয়, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। কিন্তু আওয়ামী লীগ তো বুঝতে পারছে যে এখন বিএনপি শক্তি খেলা বাদ দিয়ে কৌশল খেলা শুরু করছে। আপনার 5 মিনিট শেষ, আমি আবার আপনার কাছে আসবো। আমি আসলে আপনাদের দুজনের কাছে যেটি জানতে চাইছি যে কথা কেউ বলে না, বলতে সাহস করে না, সমাজ রাষ্ট্রের যে কোনো বিষয় নিয়ে আপনারা 5 মিনিট বলুন। আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, আমি আমার দর্শকদের শোনাতে চাই। তো কাজী ফিরোজ রশিদ শুরুতেই সূচনা বলেছেন যে সমাজে বলার অবস্থা নেই। আমি জানি না এটি কি মিন করেছেন তিনি, শোনার লোকও নেই, এখানেও তিনি কি মিন করেছেন। তবে এটি স্পষ্ট তার কথায় যে তিনি খানিকটা ডিফেন্সিভ, বাকিটা হয়তো কতটা অফেন্সিভ হবেন বা আগ্রাসী ভূমিকা নেবেন আপনার কথা শুনবার পরে। আপনি শুরু করেন মেজর আখতারুজ্জামান। চুম্বক কথা যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারবো দেশ এখন একটি স্থিতি অবস্থায় চলছে, তবে এই স্থিতিটা কেন জানি মনে হচ্ছে এটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তবে একটি বিষয় ছিল গত এই কোনটাকে আপনি দীর্ঘস্থায়ী বলবেন স্বল্পস্থায়ী বলবেন সেটা আমি আসতেছি। এই স্থিতি অবস্থাটার পূর্বে আমরা যে গত জানুয়ারি থেকে যে সমস্যাটা দেখেছিলাম, বিএনপি ছিল তখন হর্স সিটে, সবকিছুর ব্যাপারে বিএনপি ছিল আক্রমণাত্মক ভঙ্গিতে, এবং বিএনপি চেয়েছিল যে একটা আক্রমণাত্মক কিছু করে দেশে একটা পরিবর্তন বা কিছু একটা নতুন কিছু করার, সৃষ্টি করার। সেটি যে কোনো কারণে হোক বিএনপি সফল হতে পারেনি। হয়তো আমার মুখে কথাটা বললে বিএনপি বন্ধুরা, আমার ভাইরা হয়তো সন্তুষ্ট হতে পারে, কিন্তু চরম বাস্তবতা হলো সফলতা নিয়ে আসতে পারেনি। তার পরবর্তী পর্যায়ে সরকার যে কয়েকটি কাজ করেছেন, কাজ করে মনে হচ্ছে বিষয়টি তার নিয়ন্ত্রণ নিয়ে আসছেন, কিন্তু নিয়ে আসার পরে দেখা গেল এখন বুদবুদ শুরু হয়েছে, বদহজম শুরু হয়েছে। এখন সরকার চলে গেছে অ্যাগ্রেসিভ রোডে, সরকার অনেকটা আক্রমণাত্মক অবস্থায় আছে। দেখেন আপনার সম্প্রতি এতদিন সরকারি দল বলে আসতেছিল যে বেগম খালেদা জিয়াকে কাশিমপুরে যেতে হবে, জেলে যেতে হবে। হাসানুল ইনু সাহেব তো বলা হয় প্রতি বক্তৃতায় বেগম খালেদা জিয়াকে জেলে পাঠাচ্ছেন। এর সঙ্গে সম্প্রতি যোগদান করেছেন ফিরোজ ভাইয়ের নেতা জনাব হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনিও বলেছেন যে বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই দুইটি কথা বলার পিছনে বোঝা যাচ্ছে যে এরা প্রধানমন্ত্রীর বক্তব্যটা আগ বাড়িয়ে বলছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে খুশি করা এদের কিন্তু কাজ। এরা কিন্তু প্রধানমন্ত্রী খুশি না করে এক মুহূর্ত যে অবস্থায় আছে থাকতে পারবে না, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব থাকতে পারবে না। তার যে পতাকাটা আছে সেই পতাকাটা তো থাকার কথা না, কারণ সে একটা মামলার আসামি হয়েও সে জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আদালত যেতে হয়, দিতে হয়। তারপরে হাসানুল ইনু তো আপনি জানেনই যে সে তথ্যমন্ত্রী আছে, কিন্তু কি তথ্য নিয়ে আছে আপনারা সবাই জানেন। কাজে এরা যখন বলে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠাবে, তার মানে হলো তাদের ইন হাউস কিচেনে এটা হয়ে গেছে আলোচনা। এখন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়ার কল্পনা করতে পারেন, স্বপ্ন দেখতে পারেন। আপনি স্বীকার করে নিচ্ছেন ওই কিচেনের মধ্যে হোসেন মোহাম্মদ এরশাদ এবং হাসানুল ইনু সাহেব আছেন? অবশ্যই আছে, ওখানে আছে, কারণ না থাকলে কথাটা কেন, তাকে খুশি করে যে কথা বলছেন তারা নিশ্চয়ই জানেন এই কথা। তো খুব বেশি লোক থাকতে পারে না, আমি সে কারণে জানলাম যে কিচেন তো পাওয়ার কিচেন তো আছে, না থাকলে ওনাদের কাজ কর্মকাণ্ড দেখেন। ফিরোজ ভাই এখানে আছেন উপস্থিত। এখন এই বক্তব্যগুলো কেন দিচ্ছে তারা? তাহলে বেগম খালেদা যে অসন্তুষ্ট হবে কথাগুলো দিলে, এটা খুবই স্বাভাবিক। তাহলে হাসানুল ইনু বা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বেগম খালেদা জিয়াকে খেপিয়ে বা তার প্রতি অসন্তুষ্টমূলক বক্তব্য দিয়ে তাদের কি লাভ? তাহলে তার উল্টা পৃষ্ঠে কি আছে? উল্টা পৃষ্ঠে আছে এটা মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য সে কাজটা করছে।
তাহলে কি হচ্ছে? এই যে কথাটা আপনি বলতে চাচ্ছেন, সে কথাটা আমি এখন বলতে চাচ্ছি, সময় চলে গেছে। বিএনপি এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এখন বেগম খালেদা জিয়া বা বিএনপি কারো ভয় পাওয়ার কিছু নাই। জ্যান, জুলুম, নির্যাতন যা করার, যতটুকু করার সরকার দেখিয়ে দিয়েছে। 5 মাস জেল খেটে আমাদের মহাসচিব সাহেব এখন সিঙ্গাপুরে গেছেন চিকিৎসা করে আসবেন। তারপরে আর কয় মাস খাটাবেন? এরপরে এবার তো 5 মাস খাটাবেন না, তারপরে ধাপটা একটু কমবে। অনেক নেতারা এখনো জেলের ভয়ে ছোটাছুটি করতেছেন। আমি তাদেরকে বলবো, বন্ধুগণ, জেলের ভয় করে লাভ নাই। এই জেলে বেশি দিন রাখা যাবে না। এই সরকারের দিন প্রতিদিন এখন কমছে। বেগম খালেদা জিয়াকে জেল দেওয়ার মতো অবস্থায় বর্তমান সরকার এখন আর নাই। কাজে আপনি যে কথা বলতে চাচ্ছেন, এই কথা পরিষ্কার করে বলতে চাই, দেশে পরিবর্তন আসতে বাধ্য। মানুষ সবসময় পরিবর্তন চায়, মানুষ প্রগতিশীল, মানুষ কোনো কিছু এক জায়গায় টিকে থাকে না। নতুন প্রজন্ম বেড়েছে। আপনারা দেখেছেন সম্প্রতি ছাত্রলীগের সম্মেলন হয়েছে, একটি সভাপতি পদের জন্য ছাত্রলীগের 64 জন সভাপতি পদপ্রার্থী হয়েছে। এটা কিসের আলামত? এখানে একতা নাই, একজনের প্রতি আরেকজন আনুগত্য নাই, আস্থা নাই, বিশ্বাস নাই। গণতন্ত্র তো আছে। কাজে আমি ফিরোজ ভাইকে বলবো, প্রাক্তন নেতা ফিরোজ ভাইকে বলবো, আসলে এই শীতল বাতাস, অসমের কোকিলের ডাক আপনি শুনছেন না। আপনি এই বর্ষার পরেই হয়তো কালটা আপনার কাছে মনে হচ্ছে 6 মাসের কাল, কিন্তু জাগতিক পৃথিবীতে 6 মাস অনেক বড় কথা নয়, অনেক বড় সময় নয়। বৈশাখ বাদ দেন, কিন্তু বসন্ত আসতে খুব বেশি দেরি নয়। কিন্তু আমরা কিন্তু বসন্তের প্রত্যাশা করি না, আমরা প্রত্যাশা করছি একটি বড় বৈশাখ, একটি ঝড়। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিশ্ব আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া তো অনেকখানি পাল্টে গেছে। বর্ষা কবে শেষ হবে সেটা। বর্ষার পরে আসবে হেমন্ত, হেমন্তর পরে আসবে শীত, শীতের পরে আসবে নতুন বসন্ত। বসন্তের পরে আমরা আশা করতেছি এটা পরিবর্তন হবে। বসন্তে তো সবসময় ফুল, বৈশাখীর ঝড়ো হাওয়ায় পরিবর্তন হবে। ধন্যবাদ। আসলে আমার নেতা সম্পর্কে তো বলছেন, আমি এটা বলতেছি যে আমরা একটা নতুন ধারার রাজনীতি উপহার দিতে চাচ্ছি জাতিকে। অর্থাৎ এটা আমরা দেখতে চাচ্ছি পরীক্ষা নিরীক্ষা করে যে এই যে সংসদীয় গণতন্ত্রে বৈজ্ঞানিক গণতন্ত্র আনা যায় কিনা। কারণ একবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র করে জাসদ এখন ওই যে ইনু সাহেবরা এখন আওয়ামী লীগ যা বলে তার যে শতগুণ তাদের বলে রক্ষা করতে হয়, জীবন রক্ষা করতে হয়, যাই বলেন। আমরা আমাদের তো অনেক সুবিধা অসুবিধা আছে, আমার নেতার বিরুদ্ধে অনেক মামলা আছে, এটা আছে, অস্বীকারের কিছু নেই। তো আমরাও একটা নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনে আপনারা জানেন যে আমাদের দলের মধ্যে রওশনের সাথে নেতৃত্বে আমরা ইলেকশন করছিলাম। স্যার সেদিন নির্বাচনের বাইরেই ছিলেন, ওনার অবস্থান ছিল নির্বাচন যাতে না করা হয়, এবং 193 জন ক্যান্ডিডেট আমাদের উদ্যোগানো হয়েছিল স্যারের কথায়, এরশাদ সাহেবের কথায়, যার জন্য আওয়ামী লীগ খুব অসুবিধার মধ্যে হয়ে গেল। প্রায় 100-150 ক্যান্ডিডেট তাদেরকে আনকন্টেস্টে আসতে হলো। আমরা যখন কন্টেস্ট করতাম একজন আনকন্টেস্টে আসতো না। তারপরে উনি এখন সরকারের মন্ত্রী পদমর্যাদায় বিশেষ অ্যাডভাইজার। আমরা মনে করতেছি যে পার্লামেন্টে সরকার নির্বাচন পরে সরকারের সাথে মিলেমিশে দেশ চালানো যায় কিনা, ঝগড়াঝাটি না করে সরকারের ভালো জিনিসগুলোকে আমরা সমর্থন জানিয়ে, খারাপ জিনিসগুলো, মন্দ জিনিসগুলো, জনগণের কল্যাণের জন্য যেগুলো জিনিস আছে এগুলো আমরা সংসদে তুলে ধরা, সরকারের সমস্ত দুর্বলতাকে চিহ্নিত করে তার সমালোচনা কঠোরভাবে, এইগুলো করে আমাদের কিছু মন্ত্রী দিয়ে সরকারের সাথে একটা সুসম্পর্ক রেখে এই দেশে একটা গণতন্ত্রের সুবতাস বয়া যায় কিনা, এটাকে কি বলা যায় তা আমি মনে করছি যে আধুনিক গণতন্ত্র, যদি আমরা বলি কেউ বিশ্বাস করবে না, বৈজ্ঞানিক কিছুদিন পর পর আপনার নেতা বলেন মন্ত্রীদের বেরিয়ে আসতে হবে, বের করে আনতে হবে, আবার কখনো তিনি অন্য কথা বলেন, আপনার নেত্রী বলেন যে বের করে আনতে হবে তাদেরকে। বের করে আনতে হবে সবসময় বলতেছেন, কিন্তু তার আগে তো ওনার নিজের পদটা ক্লিয়ার করতে হবে। উনি নিজেই তো ওখানে মন্ত্রী আছেন, একজন সিনিয়র মিনিস্টার পদমর্যাদা ভোগ করতেছেন। স্যার যেদিনকে পদত্যাগ করে চলে আসবেন তখন মন্ত্রীদের আমরা বলতে পারি যে আপনারা কখন আসবেন। উনি কি পারবেন কখনো? সেটা হলো তার ব্যাপার। এটা খুব কঠিন প্রশ্ন করেছেন, পারাটা খুব কঠিন।
এটা সংসদে আমি নিজেই বলেছি যে আমাদের থাকা উচিত নৈতিক, কিন্তু এখানে যাওয়া যায় না। উনি যেটা বলছেন সেখানে এমপি না হতে চাইলে যেমন হওয়া যায় মন্ত্রিত্ব বা এটা হচ্ছে কি ওই আপনি যদি আধুনিক, এখন তো সমস্ত আধুনিক রাইডে বাচ্চারা উঠে, আমাদের সময় চড়ক গাছ ঘুরিত কাঠের, তা 2 আনা পয়সা দিয়ে 10 গুলি, না 10 গুলি তো 2 আনা কম হয়ে যায়, তুমি 4 পয়সা নাও, 4 পয়সা মানে 10 গুলি খাওয়াবো, তা আমি উঠতাম বন্ধুরা। তার মাঝখানে যদি আমি মনে করতাম যে খারাপ লাগছে, নাম আপনাকে না, গুলি 10টা পরে আপনাকে নামতে হবে। ওটার সময় কিন্তু দাম করে উঠছে, কিন্তু 10 গুলি 9 গুলির পরে না, ও তো 10 গুলির পরে আসতে থামবে। তা আমরা যখন একবার উঠে বসছি, 3.5 বছর থাকতে হবে আমার ব্যক্তিগত ধারণা, এখান থেকে নেমে আসা যাবে না। আমি এখন কিন্তু বলতে চাই, এটা তো উনি যে কথা বলছিলেন নেতা সম্পর্কে, একজন আপনি আর্মির লোক, একজন কমান্ডার যদি ভুল করে, তাহলে একটা ব্যাটালিয়ন যুদ্ধক্ষেত্রে ভুল করলে একটা ব্যাটালিয়ন সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, সারেন্ডার করতে পারে। রাজনীতিতেও যদি আপনার নেতৃত্ব ভুল করে, ভুল কমাই যদি যায় কর্মীদের কাছে, কর্মীরা যদি সেই নেতৃত্ব মেনে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, রাজনৈতিক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে অসময় বিনা কারণে, তাহলে কিন্তু তাদেরকে যে খেসারত দিতে হয় এখন তাই দিচ্ছে। আপনি বলতে পারেন যে মামলার ভয় নাই, আপনার নামে তো মামলা হলে জেলে যেতে হয় নাই। যাদের হয়েছে 20টা 30টা 50টা 60টি মামলা, তারা বুঝতে পারতেছে মামলা কাকে বলে। থানা পর্যন্ত গিয়েছিলেন? থানা ছাড়ো, আমি উন্নয়ন শুধু আমার বিরুদ্ধে 11টা মামলা আছে, মাসে 3 বার, মাসে 11 দিন কঠিন দিন আপনাকে যেতে হয়। তারপরে ছিনতাইকারী বটেও এই মামলা আছে। এবার এখন যাই হোক, এই সমস্ত মামলা যখন হয়, আপনাকে কতবার কোর্টে যেতে হয়, মাসে 11 বার। এইটা খুবই দুর্ভাগ্যজনক যে এই সমস্ত মামলা মোকদ্দমা মামলায় যারা পড়ে এবং যাদের একবার বিরুদ্ধে মামলা হয় বা জেলে যেতে হয়, তারা বুঝে ভুক্তভোগী, কঠিন রাস্তা পেরোতে হয়। আমাদের এখানে কথা যে জিল্লু ভাই, একটা কথা খুব পরিষ্কার, যে দেশের খুব দুর্ভাগ্য যে আমরা প্রত্যেকটা দলের প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা মামলায় জর্জরিত। একটু আগে আমার নেতার কথা বললেন যে সে তো মামলা আসামি বা কারাগারে ছিলেন দীর্ঘদিন। আনুষ্ঠানিক তো কিছু নেই, আমাদের সবার মধ্যে মামলা ছিল। অর্থাৎ এই দেশে কোন রাজনীতিবিদ দেখাইতে পারবেন যারা একটি বাঁচেন যাদের মধ্যে মামলা নেই বা জেল খাটে নেই অথবা তাহলে কি এটি দ্বারা এখন মামলা থেকে মুক্ত হবার একমাত্র পথ হচ্ছে সরকারে থাকা, মানে হয় আপনাকে মন্ত্রী বা উপদেষ্টা হয়ে থাকতে হবে অথবা আপনাকে মামলা না, অন্য কথা। এই যে দেখেন এখন এই সরকার হিসেবে বিএনপির বিরুদ্ধে মামলা দিল, সবার বিরুদ্ধে এ টু জেড মামলা আছে। অনেকে যেমনটা বলেন যে আপনারা নির্বাচনে শেষ পর্যন্ত গেলেন বা এই যে এমপি হলেন বা এখন দূত মন্ত্রী আছেন, এগুলো তো মামলার কারণেই, মানে মামলার ভয়। এটা মামলার ভয় না, মামলা তো একটা বড় না। স্যার তো যার বিরুদ্ধে মামলা বেশি, উনি তো ইলেকশন আসেন নাই, মামলা করে উনি বলছেন যে আত্মহত্যা করে ইলেকশন শপথ নিয়েছেন, সবই তো ঠিক। তারপর তো গেছে, তারপর যখন ইলেকশন হয়ে গেছে আমাদের থাকতে পারেননি। এখানে এই মামলার ব্যাপারে আমি একটু এটা দিচ্ছি যে এটা দুর্ভাগ্যজনক। মামলা যে কারণে হোক, যার জন্য হোক, যে আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদদের মধ্যে যে যখন ক্ষমতা আসে অন্য দলকে মামলা দেয়, একটা সময় দেখা যাবে এই দেশের যারা রাজনীতিতে আছে মামলা মোকদ্দমা জেল জুলুম ছাড়া কিন্তু একজনে নেই। এটা ভালো লক্ষণ না। সবাই যদি আমরা চুরি খাতার নাম যায়, তাহলে দেশটা চালাবেন কাদের নিয়ে? বাইতুল মুকাররম হুজুর কেন্দ্রে তো দেশ চালানো যাবে না, একসময় কিন্তু ওনাকেই বসাইতে হবে বা আমাকে বসাইতে হবে বা আরেকজনকে বসাইতে হবে। চাঁদের দেশের লোক কেন্দ্রে দেশ চালানো যাবে না। অথচ আমরা কিন্তু সবাই কিন্তু একটি এই কলঙ্কের দাগ মাথায় নিয়ে চললাম। কতটুকু কে দায়ী ছিল না একদিন ইতিহাস বলে দেবে এগুলো জিল্লু ভাই, কিন্তু এটা দুর্ভাগ্যজনক জাতির জন্য। এটা কেউ প্রত্যাশা করে নেই। যখন বিএনপি ক্ষমতা আসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর মামলা আছে। এই কথা সূত্র ধরে মানে একটি সমাজ রাষ্ট্র তো রাজনৈতিক নেতাদের নেতৃত্বেই চলে, এবং রাজনৈতিক নেতারা যখন এরকম হিংসা বিদ্বেষের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখেন, তখন সমাজ রাষ্ট্র তো ক্রমশ হিংস্র হয়ে ওঠে এবং সমাজের প্রতিটা স্তরে স্তরে তার একটা লক্ষণ দেখা যায়। এবং বাংলাদেশে কি সেটি আমরা দেখতে পাচ্ছি এখন সর্বত্র, সেই রাজন হত্যা থেকে শুরু করে বিশ্বজিতের হত্যা, যেখানে তাকাই। একটু যদি ধন্যবাদ ফিরোজ ভাই, আপনি অনেক বলেছেন, নেতা কথা বলেছেন, জেল জুলুমের কথা বলেছেন, কারার কথা বলেছেন, মামলার কথা বলেছেন। এই কথাগুলো আলোচনা যাওয়ার আগে আমি একটা ছোট্ট ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে চ্যানেল আইকে আসছি বলে।
সাম্প্রতিক ঈদের অনুষ্ঠানের মধ্যে একটি অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল, আপনিও দেখেছেন, আপনার চ্যানেলে করেছিল, সেটা উত্তম কুমারের মৃত্যু দিবস উপলক্ষে উত্তম গান। আমি যতটুকু আমার বুকে ছাতি আছে পুরাটা দিয়ে ধন্যবাদ জানাতে চাই। এটা সুন্দর প্রোগ্রাম, একদম পুরা 100% বাঙালি প্রোগ্রাম, বাংলাদেশের কৃষ্টি কালচারের প্রোগ্রাম, যেখানে সৈয়দ আব্দুল হক সাহেব অত্যন্ত সুন্দর প্রাঞ্জলভাবে করেছেন। তার সঙ্গে ছিলেন উত্তম শ্রী সুপ্রিয়া দেবী, তার সঙ্গে এখন ওনারা এই অনুষ্ঠানগুলো করেছেন, ওনারা দেখিয়ে দিয়েছেন যে আমরা নিজেরা মতো চিন্তা করতে পারি, বাংলাদেশের অনুষ্ঠান ভালো করা যায়। আমি আপনার মাধ্যমে আপনার কর্তৃপক্ষকে একটা ছোট্ট ধন্যবাদ দিতে চাই, আশা করি ধন্যবাদটা পৌঁছিয়ে দেবেন। শুনেন, রাজনীতি নেতাদের পিএইচডি লাগে না, ব্যারিস্টার লাগে না, জেনারেল হতে হয় না, একটি মাত্র কোয়ালিফিকেশন, কে কতদিন জেল খেটেছে। এটা আমার কেউ না, এটা রাজনীতি প্রায়। আপনি দেখেন এই দেশে যত বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশে আপনি দেখেন যত নেতারা আসছে সবাই 2, 4, 5, 7 বছর জেল খাটে না এমন নেতা কজন? খালেদা জিয়া যে বসলো ক্ষমতায়, দুবার প্রধানমন্ত্রী হলো, উনি কি একদিনও জেল খাটছে লাগে? উনি একদিনও জেল খাটে নাই, কিন্তু জেলের চেয়ে কম নির্যাতন ভোগ করেছে। তাকে তখন জনমত ছিল বলে করতে পারে নাই। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল খাটে নাই, তারপর দুই জেল খাটছে না। জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ তো রাজনীতিবিদ হয়েছেন। ওরা কি রাজনীতি? এখন আপনি আমাকে বলেন, আমি কেন বলছি যে আজকে আমাদেরকে এই জেল জুলুম দিয়ে আমরা ভয় দেখায় আমাদের মধ্যে নিয়ে আসতে চাই। হয় হালুয়া রুটি দিয়ে নিয়ে আসতে চাই, যদি কেউ হালুয়া রুটিতে না রাজি হয় তাহলে এই জেল জুলুম দিয়ে রাজি করতেছে। যেমন হোসেন মোহাম্মদ এরশাদের ঘটনায় দেখেন না, ওনার নেত্রী এরশাদ স্ত্রী, উনি চলে আসছেন স্বামীকে ছেড়ে ক্ষমতার জন্য পাশে, আর এরশাদ সাহেবকে না আনতে পেরে তাকে ধরে চ্যাংদোলা করে সিএমএইচে ভর্তি করে ইংলিশে ঘুম পাড়ে রেখেছে। এই জাতি হিসেবে কি আমরা দেখি না এটা? বাংলাদেশে একজন ভদ্রলোক সজ্জন ব্যক্তি ছিলেন না যিনি এটা প্রতিবাদ করতে পারতেন? কেউ কি করেছেন প্রতিবাদ? কেউ কি বলেছেন হোসেন মোহাম্মদ এরশাদকে কেন হাসপাতালে নিয়ে রাখা হলো? আমরা বলি নাই। এই দেশটা তো চোর বাটপার যারা যত বেশি করতে পারবে তারাই। আজকে আপনি দেখেন না, আপনি যে বললেন যে বাইতুল মোকাররমের খতিব দিয়া হবে না, একজন ভালো মানুষের খতিব বানাতে পারছেন আজ পর্যন্ত? এমন খতিব হলেও ভালো মানুষ না, আর ভালো মানুষ মানে খতিব না। তো কাজেই আজকে তো এইটা সমর্থক হচ্ছে না। আজকে আপনি যে কথাটা বললেন, আপনি বলেন আমার নামে একটা কেস আছে, সেটার মধ্যে থানার দারোগা লেগেছে মেজর আক্তার ছিনতাইকারী বটে, এবং এটা তো আদালতে নিয়ে উপস্থাপন করেছে। রাত্রে 12:30টার সময় ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে আমাকে হাজির করা হয়েছে। আমি গাড়ির মধ্যে এরকম করে আমাকে চাংদোলা করে হ্যান্ডকাপ দিয়ে ট্রাকের সঙ্গে বাঁধিয়ে রাখছে, আর সেখানে সাকিব হাউজিয়ে নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বলা হয়েছে আমাকে হাজির করা হয়েছে। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব লিখলো, আসামিকে আমার সামনে হাজির করা হইলো, আমি দেখিলাম, তাকে জেল হাজতে প্রেরণ করা হোক। ম্যাজিস্ট্রেটরা যাদের কাছ থেকে আমরা সত্যায়িত করায় নিয়ে আসি, যাদের কাছ থেকে বার্থ সার্টিফিকেটের জন্য যাই, যাদের কাছে বিচারের জন্য যাই, এগুলো তো আমাদের জীবনের অভিজ্ঞতা। এবং আগামী দিনে যখন বিএনপি ক্ষমতায় যাবে তখন আমাদের নেতাদের যে নমিনাল রুল তৈরি হবে, যে তালিকা তৈরি হবে কমনে, কে কত বছর কতদিন কত ঘন্টা জেল খেটেছে। যদি কেউ 1 ঘন্টা জেল বেশি কেটে থাকে তাহলে ওই নেতার নামটা আগে যাবে, যদি 1 ঘন্টা কম খেটে থাকে তাহলে তার হবে। এবং মন্ত্রী পরিষদ যখন তৈরি করা হবে তখন একইভাবে দেখা হবে যে কে কত জেল খেটেছে। আপনি এই দেশে পলিটিক্স মানে তো আপনারা যে প্রায়শই বলেন, আপনিও অনেকবার বলেছেন, আমার স্মরণ আছে যে ত্যাগীদের মূল্যায়ন নেই রাজনীতিতে। এমন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে মল মুক্ত ছাড়া আমরা কেউ ত্যাগ করি? আমরা আমাদের নেতৃত্বের সম্বন্ধে বলেন, আমি বিনয়ের সঙ্গে বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বলেন, বা হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, তাদের একটা স্টেটমেন্ট দেখান না, একটা স্পিচ দেখান না যেটা কোট করতে পারেন বাংলাদেশের জনগণ সম্বন্ধে, জাতি সম্বন্ধে, ভবিষ্যৎ সম্বন্ধে। তারা একটা কথা বলেছে যে কথা কোটেবল,
যে এই কথাটা আজকে প্রজন্ম, আগামী দিনের প্রজন্ম কোট করতেছে, বলতেছে নেতা এই কথা বলেছেন। অথচ এই দেশে আমাদের মন্ত্রী হচ্ছে না, প্রধানমন্ত্রী হচ্ছে না। আপনি দেখেন কিরকম অদ্ভুত। একদিক দিয়ে পচা গম জনগণ বলতেছে খাবো না, হাইকোর্টে বলতেছে এটা খাওয়ায়েন না 2 সপ্তাহ, সুপ্রিম কোর্টে গিয়ে বলতেছে না 2 সপ্তাহ খাওয়ান, 2 সপ্তাহ খাওয়ান, 2 সপ্তাহ পরে খাওয়া বন্ধ করেন। বাংলাদেশের 16 কোটি মানুষ 16 লক্ষ টন গম তো দুধে খায় পারবে যদি খাইতে দেওয়া হয়। আর পচা গম, যে দেশের মানুষ এখন ডাস্টবিন দিয়ে খাবার খায়, তো সেই দেশে পচা গম তো কোন ব্যাপার না। কিন্তু একটা আমি কথা বলতে পারবো, যদি হাইকোর্ট সেটাকে দিয়ে থাকে 2 সপ্তাহ জন্য, কেন আপনি ছাড় দিলেন? কিন্তু পচা গম হয়ে থাকে 2 সপ্তাহ কেন না? আপনি দেখেন কোকেন ধরা পড়েছে ফিরোজ ভাই, আজকে 2 সপ্তাহে কোকেনের কোন শব্দ পাচ্ছেন? লোকেরা বলে কোকেন ডিলটা ছিল প্রায় 4 থেকে 5 হাজার কোটি টাকার। এখন এই কোকেন ধরা পড়ছে, তারা 10% কস্ট বেড়ে গেছে, তার মানে আরো 500 কোটি টাকা। আমি জানি না ফিরোজ ভাই বাইজ ইসলাম কিছু পেয়েছেন কিনা, অনেকে নাকি পেয়েছে, এবং যার ফলে এই নিয়ে কেউ কথা বলে না। এবং আমি যে কথা বলতেছি এইটুকু ধরে নেন পাওয়ার জন্য বলতেছি, কারণ হয়তো আপনি বলবেন যে এখানে বললে পরে গেছে রাত্রি আমাকে অফার করবে এসে, আমি তো চুপ হয়ে যাব। এই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। আজকে আপনি পক্ষে কথা বলবেন, বলো খালেদা দিয়ে দালালি করে, বিরোধী কথা বলবেন ও সরকারের দালাল। আপনি কি কথা বলেছেন এটা জানেন না। সবচেয়ে মজা কি জানেন? এই আপনি টক শো যাওয়ার পরে বলে ভাই আপনার টক শো খুব ভালো লাগছে, খুব দেখছি সারের জায়গা থেকে, কোনটা ভালো লাগছে? বলি টক শোটা। কোন কথা না, কোন যে আপনার টক শোটা। এই হলো আমাদের টক শো দর্শক, সারা বসে বসে আমাদের কথা শুনে, কিন্তু কি বলছি এটা জিজ্ঞাসা করেন বলতে। তাহলে তো কাজী ফিরোজ রশিদ শুরুতে যেটা বলেছেন সেটাই ঠিক, যে সমাজে বলারও অবস্থা নেই, শোনারও লোক নেই। জানি তো আমরা একটা কিসের মধ্যে যাচ্ছি। আমরা যদি আজকে বললাম তো, যদি আজকে সরকারের পক্ষে বলি দালাল, আর যদি বিপক্ষে বলি তাহলে বলো ওর কিছু দরকার। আজকে দলের পক্ষে বলবো বল সরকারের দালাল, সরকারের পক্ষে মানে দলের পক্ষে বলবো দালাল। কারণ হয়েছে কি, আমাদের রাজনৈতিক নেতারা অন্তঃশাসন হয়ে গেছেন। ওনারা মাননীয় প্রধানমন্ত্রী বন্দী বড় বড় সাহেবদের মধ্যে, আর আমার নেত্রী বন্দী কিছু বিধবা মহিলাদের কাছে। ওই ঘরে ওনার সঙ্গে দেখা করা একমাত্র কি শতভাগ যায় দেখে ওখানে কেউ যাবে? ওনার রুমে যেতে হলে তো নক করে যেতে হবে। নক করে তো শিমুল বিশ্বাস বসে আছে এখানে, শিমুল বিশ্বাস এত বড় একটা খড়গনে বসে আছে, কোথায় যাবেন? নগদ দিলে আসেন, নগদ না হলে উনি ব্যস্ত, পরে আসেন। কিন্তু তো সবাই জানে, কিন্তু বলে কি হচ্ছে বলেন? বলে হচ্ছে কি, বলে আমরা আর অপ্রিয় হচ্ছি, বলে আমাদের আখের আরো ক্ষতি হচ্ছে, এবং আগামীতে দলের অবস্থান খারাপ হচ্ছে। তো এখন তো বয়স 65 হয়ে গেছে, এত আর কি খারাপ হবে, আর কি পাবোই বা কি দিবই বা কি, কাজে পাওয়ার সুযোগ কম। এই জন্য বলছি এইভাবে তো দেশ চলতে পারে না, রাজনীতি চলতে পারে না। দীর্ঘকাল ধরে বহিষ্কৃত হচ্ছে না, 4 বার এর আগে বহিষ্কৃত হয়েছিলেন, এখন আবার নিলে পরে বহিষ্কৃত হবে না। কিন্তু আপনি বলে দলের বাইরে আছেন না দলের ভিতরে আছেন? শুনেন, ওদিন কালকেই মানে আপনি তো মানে গত শনিবার দিন রবিবার দিন একটা অনেক বড় টেলিভিশনে চ্যানেলে একজন ছাত্রলীগের এক নেতার ইন্টারভিউ শুনলাম। ছাত্রলীগের একটা ছেলে বলতেছে বঙ্গবন্ধুর বাড়িতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে যেমন সবার অবাধ যাতায়াত ছিল, সাধারণ মানুষ থেকে নিয়ে রিক্সাওয়ালা, ছোট দোকানদার, গরিব দুঃখী ধনী মানুষ সবাই যেতে পারত, আমার বাড়িতে এরকম সবাই আসতে পারে, এটা কি আমার অপরাধ? বঙ্গবন্ধু কোথায়? আর ছাত্রলীগের সেই নেতা বলতেছে। এখন চিন্তা করেন, ফেলেছে ছাত্রলীগ, যেখানে বাংলাদেশে আজকে অন্তত 50টা বেশি ইউনিভার্সিটি আছে, যেখানে 20,000-এর চেয়ে বেশি এখন উচ্চ শিক্ষিত শিক্ষক আছে, সেখানে ছাত্রলীগের নেতারা হবে আমাদের দিক নির্দেশন। এটা মেনে নেওয়া যায় বলেন? আসলে উত্তম কুমারের অনেক উপমহাদেশের দেখছেন একটা আপনার সবাই উত্তম কুমারের মতোই। সুপ্রিয়া দেবী ছিল তারা নায়িকা, সাগরিকা, 7 বচন, হানুসুর, সবার উপরে ছিল। এই বইগুলো শিল্পী, দ্বীপ জ্বলে যায়, এই বইগুলো তখন আমরা চিন্তা করেন যে কাজী ফিরোজ রশিদ চলচ্চিত্র ব্যবসার সঙ্গে এই বই দেখতাম ছোট থাকতে সবার সাথে গিয়ে এই বইগুলো পরিবার পরিজনকে দেখতাম। রূপল সিনেমা হলে আমাদের বাড়ির সামনে একদম সদরঘাটে, তো তখন লোকও কম ছিল।
এই বই দেখে দেখে ওই সিনেমা অভিনয় করেছেন, কিন্তু সিনেমা হলের মধ্যে মানুষ কাঁদত, উত্তম চরিত্র প্রসঙ্গে তখন কাঁদতো সিনেমা হলের মধ্যে বসে। সেই সিনেমা হয় না, সেই দর্শক নাই, সেই মেহমান না। তো জিল ভাই প্রথম যারা বলছিলেন যে সে কি কথা বলবো, সেই দর্শকরাই শোনার। দেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে, সাংবাদিক দুই ভাগে বিভক্ত। আমরা তো রাজনীতিবিদদের ভাগাভাগি আছি, হালু রুটির কেউ সুবিধা নিচ্ছি, কেউ এটা না পেয়ে জ্বালা যন্ত্রণায় ভুগছি, রাজপথ আন্দোলনের ডাক দিচ্ছি, এটা তো রাজনীতি। কিন্তু এই যে সাংবাদিকের দুই ভাগ হয়ে গেল, বুদ্ধিজীবীরা, আমাদের সমাজের সমস্ত কি বলবো শিক্ষক, অর্থাৎ সমস্ত পেশার মানুষ দুই ভাগে বিভক্ত। আপনি কি কথা শুনে দুই ভাগে বিভক্ত, সমস্ত হুজুররাও দুই ভাগে বিভক্ত। মানে নাগরিক সমাজ বলেন, গোটা দেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। আপনি যদি নিরপেক্ষ কথা বলেন, কোনো ভাগ আপনার পক্ষে থাকবে না। আমরা এখানে যখন বক্তৃতা করি, আমি মনে করি আমি কেউ ভোট পাবো না। তাই সেই জন্য আজকে ওই কথা বললে শোনার লোক নেই। তো আর যদি নেতাদের কেউ ভুল পথে নেয়, তার কোনো বিচার না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ওনার নেত্রীকে যারা এবার নিচ্ছিল তার বিচার হবে না। আবার যদি নেতৃগুণে উঠে দাঁড়াইতে পারে, তো এরাই কিন্তু পাশে এখনো আছে, তখন থাকবে। আমি জাতীয় পার্টির কথা দিয়ে বলি, আপনার কথা তো আমি বলার অধিকার রাখি না। একবার আমাদের একটা কাছাকাছি একসময় ছিলেন, বাই ইলেকশন হলো ঠাকুরগাঁয়ে। সেই সিটটা বিএনপি এমপি মারা গেছেন না, অথবা রাষ্ট্রপতি হয়ে গেল না, কি হলো বাই ইলেকশন ওখানে, সরি ঠাকুরগাঁও একটা বাই ইলেকশনে গোপাল শীল নামে আমাদের জাতীয় পার্টির একজন সুবিধান প্রধান নিয়ে আসলো, আমাকে নমিনেশন দিলাম। আমি রুহুল হাওলাদার বসে, ম্যাডাম ছিলেন, স্যার ছিলেন, এখানে আর কেউ নেই। তারপর চারজনে বসে নমিনেশন দিয়ে গেলাম, নমিনেশন বোর্ডে আমি চলে গেছি গোপালগঞ্জ আমার বাড়িতে। রুহুল হাওলাদার বরিশাল গেছেন। হঠাৎ করে 3-4 দিন পরে একটি টেলিফোন স্যারের, ফিরোজ আসো, নমিনেশন নিতে হবে, নতুন করে ভাবতে হবে। আমি বললাম যে স্যার আপনার পাশে কি জাফর ভাই আছে? হ্যাঁ কথা বলো। হ্যাঁ কাজী জাফর সাহেব, কথা বলো। হ্যাঁ ফিরোজ, ওইটা হবে না, শোনো গোপালশীল কোনো ফ্যাক্টর না, ওখানে অমুকি ফ্যাক্টর, তাকে দিতে হবে, কারণ এখানে তো বুঝতে পারেন ব্যাপারটা। আমরা সব বুঝতে পারছি জাফর ভাই, বুঝবে না কেন? আপনি এই সমস্ত কাজ করেন না, স্যারকে ডুবেন না। নমিনেশন দিছি, গোপাল ওখানে পাস করবে, না হলে গোপাল আওয়ামী লীগের যেহেতু নির্বাচন বয়কট করছে, আওয়ামী লীগের ভোটটা আমরা পাবো, এবং গোপাল হিন্দু মানুষ এবং সবচেয়ে ভালো কর্মী। তা আমাদের ভোট আওয়ামী লীগের ভোট একসাথে হলে একটা বিরাট ফাইট হবে। বিএনপি জিতুক, হয়তো 2000-5000 ভোটের ব্যবধান হতে পারে, দল দাঁড়িয়ে যাবে। তুমি আসো তাড়াতাড়ি। আমি হাওলাদার গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এটা চেঞ্জ হয়ে গেল। জাফর ভাই নানান কথা বলে, এবং জাফর ভাইয়ের সাথে আমার ওখানে এত হট্টগোল, এটা এখানে বলতে চাই না। তারপরে চলে আসলাম বের করে। এরপরে তো রাগ করে গোপাল দাঁড়াই পড়লো, স্যারকে নিয়ে গেল। জাফর ভাই চ্যালেঞ্জ দিবে, স্যার আপনার দলে আপনি নমিনেশন দিচ্ছেন, এই যদি ভোট কম পাই কেমন হবে? আমরা চ্যালেঞ্জ হিসেবে স্যার যুদ্ধে রওনা হলো। সোলজার, ইয়েস আমি সোলজার, ভয় পাই না। 8টা মিটিং করলো, তারপর জামানত বাজেয়াপ্ত, ভোট পেল 9,000, আর গোপাল শীল 1,12,000 ভোট পেয়ে যাওয়ার লাভ করলো। স্বতন্ত্র কইরা সে আওয়ামী লীগে যোগদান করলো। এবারও সে আওয়ামী লীগের এমপি। জাফর ভাইকে কিন্তু এই জন্য পস্তাতে হয় নাই, দল থেকে স্যার বেরো করে দেয় নাই। কেন আমাকে সেদিন বিজিতের করলেন, আমার দলটাকে দুর্বল করলেন। আপনার নেত্রীকে গতবার এই ডায়লগ থেকে দূরে রেখে আজকে উনি যে ডায়লগের জন্য ওপেন লেটার টু শেখ হাসিনা দিয়ে রাখছেন গভর্নমেন্টের কাছে, আসেন আমরা যে কোনো কন্ডিশনে বসে একটা নিরপেক্ষ নির্বাচনের আপনি ডাক দেন, নির্বাচন করেন, যেই ক্ষমতা যাক, আমি ক্ষমতার জন্য ইলেকশন করবো না, নিরপেক্ষ নির্বাচন হোক, এটা করতে চাই, পরীক্ষা করতে চাই। সেদিন যদি এত কিছু লাগতো না, ওনার যখন ইসের জন্য একটা আলোচনার টেবিলে ডাক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেদিন যদি আপনার নেত্রী যেতেন, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হয় না। তো সেই কারণে সেদিন ওনাকে যারা ভুল পথে নিছিল, তাদের কিন্তু আমি কোনো দেখি যে এখনো আশেপাশে আছে। এবং আবার যদি বিএনপি ভালো অবস্থা ফিরে আসে, এরাই থাকবে। যে আপনি বলেন যে জেল কোনো মাত্রা নাই, কদমবুচি রাজনীতি চলে, কে কত কদমবুচি করতে পারবে। সকালবেলা ঘুম থেকে উঠে কার সে দর্শন করবেন উনি, কে এক কাপ চা গিয়ে দেবেন, কে ওনার আশপাশ দিয়ে একটু কাজ কাম করে দেবে, কে কোন কাজ ব্যক্তিত্ব নামবে, এদেরকে কিন্তু উনি দেখবেন। কোন আখতারুজ্জামান ছিনতাই কেসে কবে জেল খাটছিল, কবে যে তাকে তো আমি জজ দলে নিয়ে নেই, তাকে আবার বাইর করবি, থাক, ওকে নমিনেশন দরকার নেই। ম্যাডাম সাথে দলই থেকে নেই,
8বার যে বাইট করছে তার মধ্যে নেওয়া হয় নাই। এইগুলো করিয়ে তো লাভ নেই। আপনি তার পক্ষে যত কথা বলেন যাইবেন না। এখানে আগে দেখবেন যে যারা এই দলটাকে ভুল পথে নিয়ে আজকে বিএনপিকে এইভাবে কোণঠাসা করলো, একটা রাজনৈতিক দলকে এত বড় ক্রাইসিসে বিএনপি কিন্তু জন্ম থেকে পড়ে নেই। ফিরোজ ভাই, বিএনপি জন্ম অনেকদিন, কিন্তু বিএনপি এত বড় ক্রাইসিসে পড়েছে। এত বড় দল কেন ক্রাইসিসে পড়লো? আপনার ভুলের জন্য পড়ছেন। রাজনীতি ভুল করে তার খেসারত দিতে হবে, দলকে দিতে হয়, দেশকে দিতে হয়, নেতা নেত্রীদের দিতে হচ্ছে। এইটার জন্য যারা এটিকে আনসার তাদের বিচার করছেন নি, বলছে যে তোমাদের জন্য হয়েছে, তোমাদের আমি বের করে দিলাম দল থেকে। ফিরোজ ভাই, একটা কথা বলি, আপনার কথাটা শুনে আসলে আমার একটা ধারণা ছিল 5ই জানুয়ারির বিএনপি নির্বাচনে না যাওয়াটা ভুল হয়েছিল, এটা আমার একটা ধারণা ছিল। তারপরে 5ই জানুয়ারি গত 15 সালে 14 সালে 15 শুরুতে আন্দোলনে যাওয়াটা বিএনপি ভুল হয়েছিল। এটা কিন্তু কখন মনে হয়েছিল ফিউচারিস্টিক শব্দ যখন ছিল, যখন 5ই জানুয়ারির পূর্বে তখন মনে হয়েছিল। এখন এই 2015 এই জুলাই মাসে 5 জানুয়ারি, হ্যাঁ 5 জানুয়ারি পরে হয়, এখন এসে তার দাঁড়িয়ে মনে হয়েছে আসলে এটা ভুল হয় নাই, এটাই ছিল প্রয়োজন। কারণ আপনি দেখেন, যদি 5ই জানুয়ারিতে যদি কোনো কারণে বিএনপি নির্বাচনে যেত, তাহলে কিন্তু আজকে সরকার আওয়ামী লীগ থাকতো না, থাকতো বিএনপি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি ভাবতেছি যদি বিএনপি থাকতো, এই যে আমার হাজার হাজার লক্ষ লক্ষ যে অফিসার কর্মচারী চাকরি করতেছে, তাহলে কি অবস্থা হতো? তারা তো এখন সব বঙ্গবন্ধু সন্তান, সব স্বাধীনতার পক্ষে সন্তান। এবং এই যে কতগুলো লোকের ফাঁসি হলো, আল্লাহ তো যার যখন মৃত্যু দিয়ে দিয়েছেন, তাহলে মৃত্যুগুলো কি করে হতো? বিএনপি যাইতো, ক্ষমতা থাকতো, তাহলে মৃত্যুগুলো হয় না, ফাঁসিগুলো হয় না। কিন্তু ফাঁসিগুলো তো আমি দিইনি, আপনাদের নাই, আল্লাহ তাকে লিখিয়ে দিয়েছে তার যে তার এভাবে মৃত্যু হবে, এর বাইরে তো কিছু আবার নাই, আমি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। আজকে যদি এটা আমরা করতাম, তাহলে আজকে স্বচ্ছ ব্যালট বাক্স দিয়ে ছাত্রলীগের নির্বাচন জাতীয় কেন দেখতে হতো? এই দেখার সুযোগ আমার হইতো, আমি দেখতে পারতাম যে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হয় না, কিন্তু ছাত্রলীগের নির্বাচন স্বচ্ছ বাক্স দিয়ে নির্বাচন হয়, এবং সেটা পত্রিকার হেডলাইন হয়, এবং এটা আমাদেরকে টাকা দিয়ে পেপার কিনে পড়তে হয়। পেপারটা তো বিনা পয়সা দেন না আপনারা, সাংবাদিক তো বিনা পয়সা আমাদের কোনো পেপার দেয় না, কিন্তু সেই পেপারটা কিনে পড়তে হয় কি, যে বাংলাদেশে ছাত্রলীগের নির্বাচন হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স দিয়ে, যেন জাতির বিশাল একটা কাজ হয়ে গেছে। বিএনপি যদি 5ই ফেব্রুয়ারি নির্বাচনে আসতো, তাহলে এই সুযোগটা আমাদের হতো, আমরা দেখতে পারতাম না। আজকে এই যে আপনারা 20 কোটি টাকা করে পাবেন এমপি সাহেবরা, চিন্তা করেন তো। আমার তো মনে হচ্ছে আপনার পুরোনো কোর্টটা ফেলাই দেওয়ার সময় এখন আসছে, কারণ সামনে শীত আসতেছে, নতুন একটা কোর্ট কিনতে হবে, ফেলাই দেওয়ার সময় একটু খবর দিয়ে আমার কাছাকাছি থাকলে অ্যাটলিস্ট। এই যে 20 কোটি টাকা করে এমপি সাহেবরা পাওয়ার সুযোগ হয়েছে, এই বিরল সৌভাগ্য কি আপনাদের হতো যদি বেগম খালেদা জিয়া 5 তারিখে নির্বাচন আসতো? এই 5ই ফেব্রুয়ারি নির্বাচন যদি আন্দোলন না করতেন বেগম খালেদা জিয়া ম্যাডাম, না করতেন, তাহলে আজকে আনিসুল হক খোকন এই বসে বসে মেয়র হতে পারতেন। সারা ঢাকা শহর ডুবতেছে, বাঁচতেছে, আপনাদের মেয়রের কোন চেহারা চিত্র কত 3 দিন 7 দিন 10 দিন কোথাও দেখেছেন? এই যে এত দুজন বড় বিশাল মেয়র হলেন ঢাকা শহরের, যারা ঢাকা শহরকে উল্টায়া পাল্টায়া নতুন ঢাকা, পুরান ঢাকা, আধুনিক ঢাকা, এটা তো শুরুর সময় বেশি। কিন্তু যদি 5ই ফেব্রুয়ারি আন্দোলনের জলাবদ্ধতার মধ্যে পানিতে হাঁটতে দেখতে চাও, আমার কথা হচ্ছে যে 5ই জানুয়ারি আন্দোলনে যদি বেগম খালেদা জিয়া না যেতেন, তাহলে কি নির্বাচন হতো? তাহলে 5ই জানুয়ারিতে না যাওয়াটা, আন্দোলনে যাওয়াটা ভুল হয়েছে, এটা তো আমি কোনো বলতে পারি না। সুবিধা হয়েছে, এটা হয়েছে বলে যে ঘটনাগুলো ঘটেছে, এটা হয়েছে বলে তো আজকে আমরা দেখতে পেরেছি। যদি না হইতো তাহলে আজকে কি আমার কামরুল ভাই এরকম পচা গমানোর সুযোগ পেতেন? এই বেগম খালেদা যদি আন্দোলন না করতেন, যদি নির্বাচনে যেতেন, তাহলে তো আজকে তার সরকার ক্ষমতায় যায়, হয়তো আমার মতো লোক মধ্যে থাকতাম, হয়তো পচা গম না আরো পচা গম আনতাম, কিন্তু কামরুল ভাই তো আনতে পারতেন না। আমার কামরুল ভাই তো পচা গম এনে, মন্ত্রী তো গম আন না, এটা ডিজি ফুড। ঠিক আছে, এটা ডিজি ফুড, এটা এখন এইচডি ফুড,
এটা হলো নিচে যাবেন, মন্ত্রী কোনো গম মন্ত্রী হলে আঙুল চুষবে, মন্ত্রীরা কিছু না, মন্ত্রীরা তো কোনো দায়িত্ব নেই, দায়িত্ব হলো ওই যে ইন্সপেক্টর ফুডের, না ডিজি ফুড ডিপার্টমেন্টে এই গমটা আমদানি করে ফুড ডিপার্টমেন্ট যদি মন্ত্রী এক্সপার্ট হয় তাহলে বলবেন আমি ওই দেশ থেকে তুলি স্যার আপনি টেলস এনে দেন, এটা মন্ত্রী পারবে। কোনো মন্ত্রী তো কোন দায়িত্ব নাই, মন্ত্রী হলো দায়িত্ব। বিরোধী কাছে গেলে যে সাইন করে স্যার আপনি রাখছে ঘুষ খাওয়া ভালো আটকে রাখছে, মন্ত্রী অনেক বিপদ। আচ্ছা, মন্ত্রীর জন্য যেহেতু আপনি মামলা হবে মন্ত্রীদের শুনে খাই যাবে ওরা। কাজী আমি যে কথাটা বলতে যাচ্ছি, কাজী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাই যে উনি 5 জানুয়ারি নির্বাচনে না গিয়ে সঠিক কাজ আমাদের একটা সুযোগ দিয়েছেন। আপনি এই যে আজকে দিয়েছেন একটা জবাবদিহি সরকার বানানোর সুযোগ দিয়েছেন। 5 জানুয়ারি আন্দোলনে গিয়ে উনি জাতিকে এত বড় সুযোগ করে দিয়েছেন এবং নতুন করে যে শুরু হয়েছে। কাজেই আমরা মনে করি কোনো কিছু বৃথা যায় না, কিন্তু আজকে ফিরোজ ভাই একটা কথা বলছি, মানুষ কিন্তু জাগতেছে। ইলেকশন কমিশনার সাহেব এবার 15 বছর থেকে ভোটা শুরু করে দিয়েছেন। উনি ধরে নিয়েছেন আগামী 3 বছর নির্বাচন হবে না। কাজে এই যে একটা বিরল একটা জিনিস, আমরা কেউ প্রতিবাদ করেছি, কেউ কিছু বলেছি? যেখানে সংবিধানে পরিষ্কার লেখা আছে প্রতি বছর সে নির্বাচনে ভোটার লিস্ট তৈরি করবে, হাল নাগাদ তৈরি করবে, করতে পারেন না উনি। সেখানে সে 15 বছরের জন্য একে আমি শুরু করছি কি আমার নাতির বয়স 15 বছরের 3 মাস হয়েছে, সে ভোটার লিস্টের নাম ফর্মটা বাইনে সাইন করে খুশিতে আছে। এই যে বিরল সুযোগ আমরা পেয়েছি, আমি আমার নাতিকে তো বলতে পারতেছি যে দাদা তোমার নামটা ভোটার লিস্টে দিয়ে যাচ্ছি। আপনি চিন্তা করে দেখেন, উনি নিরপেক্ষ হওয়ার কথা, নরসিংদীতে গিয়ে উনি ভোটার লিস্টে ক্যাম্পেইন করতেছেন, তার পাশে বসা বাংলাদেশ গভর্নমেন্টের সরকার প্রধান একজন মন্ত্রী সাহেব। নির্বাচন কমিশন ভোটার লিস্ট আপডেট করার প্রোগ্রাম নরসিংদীতে করেছেন, সেই প্রোগ্রাম বিশেষ অতিথি হলেন একজন মিনিস্টার। এই তো তার নিরপেক্ষতা। কাজে আমি যেটা বলছি ফিরোজ ভাই, 20 কোটি টাকা আমাদের গ্রামে গঞ্জে খরচ হবে, আশাবাদী এবং আমার সব দরকার নাই, কিন্তু এই বিরল সুযোগটা পেয়েছেন তার জন্য অন্তত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান। জি শোনেন, মন্ত্রীরা কি পারে তাই শোনেন, খালি তো দেখলেন কোন সময় মন্ত্রী কি করে, আইন নিজেরা মুখ দেখে কথা বলা উচিত। আমি কারো সমালোচনা করবো না। বিএনপি আমলে আমি একটা লিস্ট করে দিয়ে এসলাম, একটা বই এত বড়, একটা কমিশন হয়েছিল ঈশ্বর সাহেবের আমলে যে অ্যামেন্ডমেন্ট প্রপার্টি লিস্টে একটা কমিশন করতে হবে। তা বহু লোকে এটাকে যাওয়ার জন্য ব্যস্ত ছিল। পরে স্যার একদিন থেকে আমাকে বললো যে এই কমিশনে তোমাকে আমি চেয়ারম্যান বানালাম, 1 ম্যান কমিটি। তো সারা বাংলাদেশের 6 জন সেক্রেটারি আমার সাথে কাজ করেছেন, ইনক্লুডিং ল সেক্রেটারি জাস্টিস কুদ্দুস সাহেব, হোম সেক্রেটারি ছিলেন, এই মোশাররফ সাহেব ছিলেন তখন আপনার দলে, যিনি মন্ত্রী হলেন পরে যাইয়া, উনি তখন সেক্রেটারি, আমার সদস্য সচিব। এইভাবে আমরা একটা জাতীয় পার্টি সারা আমাদের মন্ত্রিত্ব আমলে সারা বাংলাদেশে একটা লিস্ট করলাম। এইবার গতবার বিএনপি ক্ষমতা এসে করলে লিস্টটা ধরে ধরে সমস্ত গুলো কেনা বেচা হয়ে গেল। দানমন্ডি বাড়ি কে নেবে, আমি নেবো, তুমি এটা পাশেটা নাও, এটা তো একজনকে আমি কথা দিচ্ছি। এইভাবে নিয়ে নিয়ে কক্সবাজার প্লট গুলো সব দেওয়া হয়ে গেল। 1 একর প্লট, যারা 5 স্টার হোটেল করবে তার 4টা প্লট আপনাদের একজন মন্ত্রী উনি এখন ঘুমিয়ে আছেন, উনি আর এখন বিএনপি অফিসে যান না, অসুস্থ ইয়ে বাড়ি ধরে বাড়িতে নিয়েছেন, ছেলে নামে নিয়েছেন, নিজের নামে নিয়েছেন। 4টা 1 একরের প্লট ওই কক্সবাজার এক জায়গায় নিয়েছেন, 12 বিঘা বেচার জন্য আইলো আমাদের স্টক এক্সচেঞ্জের কাছে। আমি যে ম্যাডামের কাছে কাগজ পাঠিয়ে দিছি সামনে দিয়ে, যে আপনার মানে খান সাহেবরা সামনে অ্যাডভোকেটকে দিয়ে পাঠিয়ে দিলাম যে এটা নিয়ে ম্যাডামকে দিয়ে দাও, যে ওনার মন্ত্রী 4টা প্লট বেচ দিয়েছে তার বেনামে রাখা। যাই হোক, আপনি 20 কোটি টাকার কথা বলতেছেন। আমার কাছে একটা চিঠি আসলো, খান না আর কি, বাকিটা যাওয়ার দরকার নেই, 20 কোটি টাকা। এই 20 কোটি টাকা আমরা কোনো এমপি খেতে পারবেন না, হাতে ধরতে পারবেন না, দেখতে পারবেন না, মাতবেই থাকবে। অর্থাৎ আমি কতগুলো, আমার যেমন ঢাকা সিটিতে আমার 11 জন ওয়ার্ড কমিশনার আছে, সবাইকে ডেকে আমি বলছি যে আপনারা আপনাদের এলাকার যে প্রজেক্টগুলো আছে 2 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে জমা দিয়ে দেন, এবং সিটি কর্পোরেশন যোগাযোগ করবেন, টাকাটা ওখানে আসবে, তাদের ইঞ্জিনিয়ার দেওয়া ওখানে এই হবে কিনা টেন্ডার হবে, যারা টেন্ডার পাবে আপনার প্রজেক্টগুলো হয় কিনা আপনারা দেখে ওখান থেকে দেখবেন আপনারা।
কাউন্সিলর তো কমিশনার তো করতে পারবে না, টেন্ডার দিতে পারবে না, তার যে কোনো লোক দিতে পারে বা বাইরের কন্ট্রাক্টর বা সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর দেবে। অতএব আমাদের টেন্ডার কেন ভাই? 20 কোটি টাকা তো টেন্ডার দিতে হবে। টেন্ডার কেন? টেন্ডারটা আপনি কেন দেবেন? ওটা বিএনপি আমল না তো। কি বাপরে বাপ, এখন আপনাকে টেন্ডার ছাড়া কোনো এখানে আমাদের এখানে 10 জনকে টেন্ডার দিয়ে টেন্ডার বাক্স চিনতে হবে, মারামারি ধরে এই সমস্ত হবে। আমাদের দায়িত্ব আছে এখানে ই করা। তো সিটি কর্পোরেশনকে দিয়েছি, এলজিডি টাকা আসবে, তারা থাকবে সিটি কর্পোরেশন বসে কাকে টেন্ডার দিলে কি হবে? টেন্ডারটা দিলে কি হবে? টেন্ডার মাধ্যমে কাজ করবে এবং সেই কাজটা আমার কাজটা হচ্ছে আমার এলাকায় যে প্রজেক্টগুলো গেছিল এই টাকাটা এই কাজটা হচ্ছে কিনা ইনশিওর করে। সিটি কর্পোরেশন কোথায় কোন কাজ করবে তো আমার জানার কথা না, আমাদের নোটিশ দিয়ে জানাবেন এই বিষয়। কে কোন কাজটা করবে এটা টেন্ডারের মাধ্যমে কেন? আপনি নেগোসিয়েশন দিবেন, দিয়ে দেন, অসুবিধা কেন? নেগোসিয়েশন মানে কেন? মানে টেন্ডার ছাড়া কে দেওয়ার কোনো সিস্টেম নাই। নো স্কোপ। আপনি টেন্ডারে পার্টিসিপেট করতে হবে। টেন্ডার দিয়ে কি? টেন্ডার অ্যাডভান্টেজ ডিসএডভান্টেজটা কি? কোন অ্যাডভান্টেজ ডিসএডভান্টেজ নাই, এটা হলো নিয়ম। পিপিআর নিয়ম তো পাঁচটা নিয়ম আছে। টেন্ডার ছাড়া আপনি স্পট কন্ডিশন দিতে পারবেন এই কাজ। আপনার 5 লক্ষ টাকার মধ্যে না, এটা 2 কোটি টাকার একটা কাজকে আপনি দিয়ে দেবেন। সেই কারণে আমরা বলতে চাচ্ছি যে এখন এই টাকা এমপির চোখে দেখবেন না। তো কেন তাদেরকে এই টাকা দেওয়া হলো, কেন কি অ্যাটলিস্ট আমি তো বলতে পারি যে আমার কাছে কোনো খবর নাই যে এমপি আর কখনো দেখবে, তবে আমরা দেখতে পারবো আপনাকে তো টাকাটা দিয়েছে আপনার এলাকা, আপনার এলাকা ডেভেলপমেন্টের জন্য। ডেভেলপমেন্ট তো গভর্নমেন্ট করতেছে, আমার বুলি গভর্নমেন্ট করলে আপনাকে গঙ্গা নদীতে 150 কোটি টাকা ব্যয় করতেছে আমার এলাকায়, আমি হাতে আসবে না। কিন্তু 20 কোটি টাকা যে এমপি সাহেবদের দেওয়া হচ্ছে এলাকায় উন্নয়নের জন্য, তাহলে এলাকা উন্নয়নের জন্য সেখানে আপনি কাজ করবেন। আমি কেন করবো? কে করাবে? গভর্নমেন্ট করাবে। গভর্নমেন্ট কি আপনি কে দেন? আপনাকে দিবে কেন টাকা? আমাকে দেবে না তো, আমার এলাকায় কোন এমপি বাই নেবে না তো। ওনার এলাকায় আপনি তো অনেক আগে এমপি ছিলেন, শুনেন আপনার এলাকায় 20 কোটি টাকার কাজ হয় না। কেন হয় না? যারা করতে তদবির করতে পারে এলজিডিতে, তারা হয়তো কাজ 20 কোটি টাকা নিয়ে গেল, 25 কোটি টাকা নিল, আর যে এমপি হয়তো তার 2 কোটি টাকার কাজও পায় না। সেই কারণে এভারেজ করার জন্য দিয়ে দিচ্ছে। আপনার এলাকায় 20 কোটি টাকার কাজ যাবে। যদি আমাদের দেশে কি 300 এমপি সাহেব পারবেন না 20 কোটি টাকা খরচ করার মতো? এমপির এই ধরনের অফিস নাই, এই 20 কোটি টাকা খরচ করার মতো এমপি আমাদের দেশে নাই। প্রত্যেকের আছে। আমি 20 কোটি খরচ করতে পারবো, দেন বুড়িগঞ্জে সব ঠিক করে দেবো, কিন্তু আমার কেন টাকা দেবে? কেমন হবে না? আমার সে টেকনিক্যাল আছে, ম্যান পাওয়ার আছে, কার কাছে আমার সেই অফিস আছে, আমি সরকারের লোক। এই টাকা গভর্নমেন্টে থাকবে, যারা কাজ করবে গভর্নমেন্ট থেকে নিয়ে চলে যাবে। এতে কি চুরি বন্ধ হয়েছে? আর চুরি কবে বন্ধ হয়েছে? কার সময়? তাহলে আপনি যদি করে জনগণের কাজটা করা দিতে পারেন তাহলে সেটা ভালো না? আমি কেন হাতে টাকা দেব? এই বিতর্কে আমরা না জড়াই। আমরা কেন টাকা হাতে দেব? আপনি যদি ভালো মানুষও নিতে আমি নেব না, কোন এমপি পাবে না, গভর্নমেন্ট দিবে না। কেন দিবে না? কেন টাকা দেবো? এমপি কাছে কেন টাকা দেবো? স্কোপ আছে এমপি কে? কাকে দিবেন টাকাটা? তাই তো সরকারের। সরকারটা কে? সরকার তো সরকার। সরকার কে? আপনি সরকার। এমপি সরকার না, এমপি সরকার। আপনি জানেন না আপনি জানেন না ডেভেলপমেন্ট ওয়ার্ক কি করে? ইঞ্জিনিয়ার করে, যে যে ডিপার্টমেন্ট কাজ করে। আরে কি দেশটাকে চলতেছে কেমনে? পদ্মা ব্রিজ কি করে? সরকার করে। পদ্মা ব্রিজ আর্মিকে দেখে বলে দিচ্ছেন তোমরা করো। টেন্ডার হয়েছে, যারা আর্মি সুপারভাইজ করতেছে। আমি করাচ্ছি কাজ। আর্মি সুপারভাইজ করবে। এই যে আপনি যে ঢাকা রায়বাজারে যে বুদ্ধবি বানাইছেন, এটা কি টেন্ডার করেছেন? কি ধরনের করছে এটা? এই যে আপনি করছেন না, আপনি শুনেন, এটা পিডব্লিউডি করছে, স্মৃতিসৌধ পিডব্লিউডি করছে, সেনাবাহিনী করছে। সেনাবাহিনী মানে ভাই সেটা তো টেন্ডার মধ্যে, সেনাবাহিনী টেন্ডার সেনাবাহিনী নিষিদ্ধ করছে। থকবড় কি ডাইরেক্ট মেথড আপনি করছেন না? আপনি যে পাওয়ার প্ল্যান্ট গুলো দিচ্ছেন, আপনি টেন্ডার দিচ্ছেন, টেন্ডারে হবে, টেন্ডার দিচ্ছেন। আর নিশ্চয়ই টেন্ডার যদি আপনি কি টেন্ডার করে দিচ্ছেন? সবকিছু টেন্ডার হবে, উইদাউট টেন্ডার কিছু দেওয়া যাবে না। কেন? কিছু দেওয়া যাবে না। আপনি কি আমি বিএনপি আমলে কেমন জানি না। এখন আমি বিএনপি আমলে প্লটগুলো যে দিলেন কক্সবাজারে, হ্যাঁ আমি তো অনিয়ারে বলতেছি, একটা আপনি পত্রিকা দিয়েছেন যে দরখাস্ত করে প্লট দেবো, সমস্ত আব্বাসের রুমে গেছে, এই রুমে গেছে, যারা যাইছে দিয়ে গেছেন। একজন মন্ত্রী 4টে প্লট দিছে। কোন মন্ত্রী ওখানে উঠেছে? আপনি অন্যায়ভাবে দিছে বলি তো আজকে ঘরে ঘুমাতে পারে না। আর যদি ডাইরেক্টলি ওরকম করে দিত, তাহলে ও যাদেরকে দিত তারাই মাথায় নিয়ে নাচতো।
আজকে ওইভাবে দিয়েছে বলেই তো আজকে আমি নাম বলতে চাচ্ছি না, ওই নেতারা ঘরে ঘুমাতে পারে না, আপনারা ঘুমাতে পারেন না, এখনকার যারা করেছেন তারা ঘুমাতে পারবেন না। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কেন নিছিলেন কেন খামাকে নিছিলেন যখন জেলে যায় বাসপুরে এক জায়গায় মামলা হয়, এক জায়গায় উনি বুঝতে পারছে পাইপরা দিয়ে কেন ঝগড়া করতে হয়। এখন তো দেখছেন কাজে আপনি যদি ফেয়ার কাজটা করতেন না, আমি শেষের দিকে আজকে যদি আমার মন্ত্রী সাহেব যদি ওদিন প্লট গুলা যদি সঠিকভাবে উনি দিতেন, উনি দিবেন, উনি যারা আপনার কথা জবাবটা হলো যে কোন এমপি টাকা হাতে পাবেন না, দেখবেন না, চেক দিতে পারবেন না, ওনার এলাকার এই কাজ উনি বলে দেবেন, যাবে তারা টেন্ডার দিয়ে তারা আপনি যে তদারকি করতে পারবেন, তাহলে ওই যারা সারা বাংলাদেশে চুরি করে খাইতেছে ওরাই চুরি করবে। এখন এমপিদের ঘরে এমপি নিজে এমপি যদি তার নিজের এলাকায় যদি 20 কোটি টাকা ব্যয় করতে না পারে, এমপি 20 কোটি ব্যয় করতেছে, না করলে কি হয়? আর 20 কোটি ব্যয় করতেছে কোথায় ব্যয়? যেখানে 20 কোটি 12 কোটি চুরি হয়ে যাবে, 8 কোটি কাজ হবে, সেখানে চুরি, সেই চুরি বন্ধ করতে না পারলে লাভ কি? এই যে চ্যানেলে চালাচ্ছেন না, কি আইটেমের টেন্ডার দেখি না, এই চ্যানেলের মালিক চালাচ্ছে না, কোটি কোটি খরচ করছে না, চলতে পারে না। আপনি প্রিপেয়ার করেন, আজকে আমেরিকান সিস্টেম দেখেন, টেন্ডার লাগে না, বাংলাদেশ লাগে অনেস্টি বুকে অনেস্টলি দেশের প্রতিদিন যা বলতেছেন বাইরে অনেস্টি হবে না। এখন অনেস্টি দেখতে হলে আপনার ব্যক্তিকে সম্মান দেবেন। সুরেশ ভাই, আমি বলতেছি সিস্টেমের জন্য আপনার বার্মিংহাম রোড হয়েছে কিনা, কি কত চুরি করছে হয়ে যাচ্ছে, কোথায় হয়ে যাচ্ছে, কি বাধা আছে কোথায় হচ্ছে? হ্যাঁ হয়ে গেছে, আপনি গেছেন, দেখেন কি অবস্থা। 11 বছর আগে রাস্তাটা কমপ্লিট করার কথা ছিল, ঢাকা বাইপাস হয়েছে, এমপি ছিল না, আপনার পদ্মা ব্রিজ হয়েছে, আমার মন্ত্রী আজকে আমার মন্ত্রী চুক্তি করতে ব্যাংকক গিয়ে বলেন হয়েছে, আর সরকার শুরু হয়েছে, হয়ে যাচ্ছে, ওয়েট করেন, হয়ে যাচ্ছে, লাভ নাই। আমি যে কথাটা আমি যেভাবে টাকা ব্যয় করবে, কারো কোনো টাকা যাবে না, সে যে চিঠি পাবে যে আপনার লেখা 20 কোটি টাকা উন্নয়ন হচ্ছে, আপনি প্রজেক্ট দিয়ে দেখেন ভাই, সেটা দেখেন। আমি যে কথাটা আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমরা দেখতে চাই জনগণ ফিরোজ রশিদকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই ফিরোজ রশিদ 20 কোটি না 1000 কোটি টাকা দিয়ে জনগণের সামনে জনগণের মন মতো কাজ করবে না, এই টেন্ডার ফেন্ডার করে আমি এত লোক না, শুদ্ধ লোক না যে আমি 5 কোটি রাখবো না, আমি এই জায়গায় নিতে রাখবো। আমরা ওরকম ফিরোজ রশিদ পারবে, আমরা চোর ফিরোজ রশিদ চাই না, সিস্টেমের মধ্যে আপনার ম্যাডামকে দিবেন যে ম্যাডাম এরপরে যত টাকা বাংলাদেশে আসবে, যেমন 2,00,000 কোটি টাকা, এটি মন্ত্রীকে ভাগ করে দেবেন এমপিদের, আমরা যার যা কাজ করবো। আমি এটা বলবো যে আমার নান্দাইলে 3টে ব্রিজ করবো, আমার টাইমের দিন কত টাকা, এই একটা 50 কোটি টাকা দিয়ে দাও, তা আমি 50 কোটি নিয়ে যাবো, আমি ব্রিজ করবো। এইভাবে যদি হয় আপনারা পারবেন, নগের মুল্লুক এখন না, এখন সিস্টেমে চলতে হবে। আমরা যদি একজন সৎ ফিরোজ পাই পারবো, চোর আক্তারকে হবে না, সৎ ফিরোজ রশিদ চাই, আমরা এমপি সাহেবকে চাই সৎ হোক, এই সৎ ফিরোজ পারবে, সিস্টেম দেয় না। আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেটা পেজ রয়েছে সেসব পেজে আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামতটি আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। মেজর আখতার রহমান এবং কাজী ফিরোজ রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মণ্ডলী, অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করলেও দুজন অতিথি মোটামুটি ভাবে একমত এই জায়গায় হয়েছেন যে সমাজে আসলে বলবার মতো পরিবেশটা নেই, এর মধ্যে এই অল্প কথায় অনেক কথার ইঙ্গিত রয়েছে এবং শোনার লোকও নেই। এটি হয়তো এরকম ভাবে আমি বলতে পারি যে যাদের আসলে শোনা দরকার তারা এগুলো শোনেন না, বা শুনলেও সেটি ধারণ করেন না, মাথায় নেন না, বা সেই অনুযায়ী কাজ করেন না। তবে অনেক মানুষই শুনছে, কিন্তু ওই যে শুরুতে যে কথা বলেছেন যে সমাজে আসলে বলার পরিবেশ নেই, যারা শুনছেন, শুনে যদি কিছু করবার থাকে সেটি করবার মতো পরিবেশটা বোধহয় সমাজে নেই, এবং সেই পরিবেশটা নিশ্চিত করাটাও কিন্তু আমাদের যারা এই তর্ক বিতর্ক অংশ নিলেন তাদের দায়িত্ব। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।